প্রথম খুনটা শুনতে পেল রাকেশ। সচক্ষে দেখল দ্বিতীয়টা, এবং তৃতীয়টা আরেকটু হলে সে নিজেই হয়ে গিয়েছিল। নমস্কার, গল্পালাপের ৬৯তম পর্বে আপনাদের জানাই উষ্ণ অভ্যর্থনা। আজ আপনারা শুনবেন অনিশ দেব রচিত রোমাঞ্চকর ছোট গল্প তৃতীয় রাকেশের শ্রুতি নাট্যরূপ। গল্প পাঠ ও বিভিন্ন চরিত্রে যথাক্রমে সুমন, তন্ময়, অভিজিৎ, তিতাস, রক্তিমা ও অভিজয়। চলুন শুনি তৃতীয় রাকেশ। দিনটা ছিল শনিবার। অফিস ছুটি হয়ে গেছে 2টোর সময়। ঘরে বসে অফিসেরই কিছু হিসেব নিকেশের কাজ করছিল সে। সঙ্গী কেবল ওপরের ফ্ল্যাটের 5 বছরের বাচ্চা ছেলেটা বাম্বি। ওর মা ললিতাচারী বাম্বিকে রাকেশের কাছে রেখে একটু কেনাকাটায় বেরিয়েছে। সুতরাং আজকের শনিবার গত বেশ কয়েকটা শনিবারের মতোই। বাম্বি একটা বিস্কুট হাতে অপলকে টিভি দেখছিল। দুর্বৃত্তদের লক্ষ্য করে নায়কের গুলি চালানোর একঘেয়ে শব্দ রাকেশেরও কানে আসছিল। ছেলেটা মায়ের সঙ্গে সিনেমা দেখে দেখে হিন্দি ছবির ভীষণ ভক্ত হয়ে পড়েছে। ব্যস্ত থাকলেও টেলিভিশনের পর্দায় বাম্বির চোখ জোড়া যে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে সেটা রাকেশের নজর এড়ালো না। আচমকা একটা গুলির শব্দে রাকেশের হিসেবি চিন্তার সমতা নষ্ট হলো। শব্দটা টিভির গুলির শব্দের তুলনায় অনেক বেশি জোরালো। সুতরাং রাকেশের কৌতূহলী চোখ 3 তলার জানালা দিয়ে দৃষ্টি মেলে ধরল নিচের অশোকা রোডে। রাস্তার উপরেই বিলানি টেক্সটাইল, এই অঞ্চলের অভিজাত কাপড়ের দোকান। একটা লোক উদ্ভ্রান্তের মতো ছুটে বেরিয়ে এলো সেই দোকান থেকে। তার ডান হাতে একটা খোলা পিস্তল। দ্বিধাগ্রস্তভাবে কয়েক মুহূর্ত ফুটপাথে দাঁড়িয়ে রইল সে, কিন্তু পর মুহূর্তেই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো লোকটা। সারা রাস্তা জুড়ে তখন চাঞ্চল্য, সকলে দিশেহারা হয়ে ছুটছে। কেউ কেউ বাড়ির দরজা লক্ষ্য করে, কেউ বা রাস্তায় পার্ক করা গাড়ির পেছনে আত্মগোপনের আশায়। পার্লামেন্ট স্ট্রিট থেকে অশোকা রোডের মোড় নেওয়া জনৈক পুলিশ অফিসারকে কেউ একজন চেঁচিয়ে ডাকল। অফিসারটি তৎক্ষণাৎ ছুটে এলেন লোকটার দিকে। ছুটন্ত অবস্থাতেই কোমরের হোলস্টার থেকে রিভলভার বার করার চেষ্টা করতে লাগলেন। লোকটা তার পিস্তল উঁচিয়ে ধরল, গুলি করল। পরপর 3 বার। দুপাশের দেয়ালে সাড়া তুলে ভয়ঙ্কর 3টি শব্দের প্রতিধ্বনি ক্রমে মিলিয়ে গেল। বার দুয়ে খোঁচট খেয়ে ফুটপাথের ওপরেই মুখ থুবড়ে পড়লেন অফিসার। তার ছড়িয়ে থাকা হাত পায়ের ভঙ্গি যেন দামামা বাজিয়ে নিঃশব্দ চিৎকারে বলছে, আমরা বেঁচে নেই। লোকটা আর সময় নষ্ট করল না, রাস্তা পার হয়ে ছুটে এলো রাকেশদের ফ্ল্যাট বাড়ি লক্ষ্য করে। রাকেশের জানলার ঠিক নিচে ফুটপাথের উপর ঘুরে দাঁড়ালো সে। বিপরীত দিক থেকে নিশানা করে আরো 2 বার গুলি করল। তারপর ঢুকে পড়ল বাড়িতে। ঘটনাটা এতটাই আকস্মিক ও অবিশ্বাস্য যে তাকে কাল্পনিক দৃশ্য বলে ভাবতে ভালো লাগে। রাকেশ তখনও বরফের মূর্তির মতো স্থিরভাবে চেয়ারে বসে, তার চোখ তখনও অপলকে রাস্তার দিকে। কিন্তু দৃশ্যপট থেকে লোকটা অদৃশ্য হওয়া মাত্রই বাস্তবের গুরুত্ব উপলব্ধি করল রাকেশ। না, গুলির শব্দগুলো মোটেই কাল্পনিক নয়। ফুটপাথে পড়ে থাকা অফিসারের মৃতদেহটাকেও তো কেউ মরীচিকা বলবে না। এবং সবচেয়ে বড় কথা, রিভলভার হাতে লোকটা এখন রয়েছে এই বাড়িতেই। সামনেই রাকেশের ঘরের দরজা হাট করে খোলা, যেন সিঁড়ি দিয়ে উঠে আসা কাউকে সহাস্যে বলছে, সুস্বাগতম।
সঙ্গে সঙ্গে রাকেশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, বাম্বিকে পাশ কাটিয়ে তীর বেগে ছুটে চলল দরজা লক্ষ্য করে। কিন্তু লোকটার সিঁড়ি বেয়ে উঠে আসার গতিবেগ সম্ভবত আরও বেশি ছিল, কারণ রাকেশ দরজার দূরত্বের অর্ধেক অতিক্রম করার আগেই দেখল দরজার সামনে দাঁড়িয়ে সে, হাতে তার সেই রিভলভার। কয়েক মুহূর্ত অপলক চোখাচোখির পর লোকটা ঘরের ভেতর পা রাখল, সশব্দে বন্ধ করে দিল দরজাটা, ভেতর থেকে ছিটকে নিয়ে এঁটে দিল। আপনি আপনি আর এই বাচ্চাটা ছাড়া ঘরে আর কেউ আছে? কি হচ্ছে এসব? বিরক্তির সুরে জানতে চাইল রাকেশ। বিশাল অটোমেটিকটা অধৈর্যভাবে নড়ে উঠল। আমার হাতে ন্যাকামো করার মতো একদম সময় নেই। রাকেশ আর চোখে দেখল 5 বছরের বাম্বির দিকে। ওর বিস্ফারিত চোখ টিভির পর্দা ছেড়ে এবার আগন্তুকের দিকে। হাতের বিস্কুট কখন যেন মেঝেতে পড়ে গেছে। না না না, আমরা ছাড়া আর কেউ নেই। লোকটা তাকে পাশ কাটিয়ে এগিয়ে গেল। পাশের ঘর, রান্নাঘর এবং বাথরুমে নিজের চোখ বুলিয়ে নিশ্চিন্ত হল। তারপর অতি সন্তর্পণে এগিয়ে গেল খোলা জানালার দিকে। পর্দার পাশে ঘেঁষে দাঁড়িয়ে উঁকি মারল। ভাগ্যটাই খারাপ, বিড়বিড় করে সে মন্তব্য করল। রাস্তার দুপাশ থেকেই সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে ছুটন্ত পায়ের শব্দ, ব্যস্ত চিৎকার। হাতে কারো স্পর্শ পেল রাকেশ। চোখ নামিয়ে দেখল বাম্বি তার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। তার চোখে জিজ্ঞাসু দৃষ্টি, যেন জানতে চাইছে লোকটার পরিচয়। লোকটা চোখ ফিরিয়ে তাকালো ছেলেটার দিকে। তোমার চাচাজির দোস্ত বাচ্চু। এখন লক্ষ্মী ছেলের মতো চুপটি করে থাকো দেখি। ওই পুলিশ অফিসারকে আপনি কিন্তু গুলি করেছেন। আমি কিন্তু নিজের চোখে দেখেছি। কিন্তু কেন? প্রথমে কাপড়ের দোকানের ওই গর্ধব ক্যাশিয়ারটাকে উড়িয়েছি। সালা ঘন্টি টিপতে যাচ্ছিল, এত দরদ যেন ক্যাশের টাকাটা ওর বাপের। জানালা ছেড়ে রাকেশের দিকে এগিয়ে এলো লোকটা। তীক্ষ্ণ চোখে রাকেশকে জরিপ করতে চাইল। আর ওই পুলিশটার কথা বলছেন? ওকে না মারলে ওর জায়গায় এতক্ষণে আমিই পড়ে থাকতাম। দেখুন, রাস্তার লোকেরা কিন্তু আপনাকে এ বাড়িতে ঢুকতে দেখেছে। আর আমার ধারণা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পুলিশ আপনার খোঁজে এখানে আসবে। লোকটা এবার এগিয়ে গেল জানালার দিকে, উঁকি মারল রাস্তায়। এই সালা, এরই মধ্যে সালারা রাস্তা ছেয়ে ফেলেছে দেখছি। ঘুরে দাঁড়ালো লোকটা। রিভলভার ধরা অবস্থাতেই এগিয়ে এলো বাম্বির কাছে। হাঁটু গেড়ে বসে বলল, তোমার নাম কি খোকা? ছেলেটা জিজ্ঞাসার চোখে রাকেশের দিকে একবার দেখল, তারপর বলল, বাম্বি। লোকটা ওর হাত ধরল, টেনে নিয়ে গেল জানালা থেকে দূরে একটা চেয়ারের কাছে। নিজে বসল, বলল, এসো বাম্বি, আমার কোলে এসো, লক্ষ্মী ছেলে আমার। ওদের দিকে এগিয়ে গেল রাকেশ। দেখুন, বাচ্চাটাকে আপনি ছেড়ে দিন। আপনি যাই করুন, ওকে কিন্তু কিছু করবেন না, আমি বলে দিচ্ছি। শুনুন, লোকের মুখ থেকে না শুনতে না আমি একদম ভালোবাসি না। হ্যাঁ, বাইরের লোকগুলোর কি অবস্থাটা হলো দেখলেন তো? বলা তো যায় না, আপনারও হতে পারে। দেখুন, বাচ্চাটা এ ফ্ল্যাটে থাকে না। ওর মা ওকে এখানে রেখে একটু দোকানে গেছে সামান্য সময়ের জন্য। আপনি তো বললেন পুলিশ জানে আমি এই বাড়িতে আছি, আর তাছাড়া ওদের এখানে আসতে বেশি সময় লাগবে না। রিভলভারের নলটা রাকেশের দিক থেকে ঘুরে গেল, হালকাভাবে স্থির হলো বাম্বির রগে। তাই আমার শর্ত ওদের তো মানতেই হবে। এর মধ্যে পছন্দ অপছন্দের কোনো ব্যাপারই নেই। এই প্রথম দাঁত বের করে হিংস্রভাবে হাসল আগন্তুক।
বাম্বির জীবনে রাকেশ শেষাদ্রির অনুপ্রবেশকাল বছর দেড়েক এবং বাম্বির মা ললিতাচারীর জীবনে তার অনুপ্রবেশকাল মাস ছয়েক। বছর দুয়েক আগে বিমান দুর্ঘটনার শিকার হন অম্বিকানাথ চারী, বাম্বির বাবা। না, তার শূন্যস্থান পূরণ করতে রাকেশ শেষাদ্রি এগিয়ে আসেনি, কারণ বাম্বির বয়স তখন ছিল মাত্র ৩। তাছাড়া অম্বিকানাথ ব্যবসার কারণে প্রায় সময়ই ঘর ছাড়া থাকতেন। সুতরাং শূন্যস্থান অনুভব করার মতো পিতৃ সান্নিধ্য বাম্বি পায়নি। ১.৫ বছর আগে প্রথম ললিতাচারী ছেলেকে রাকেশের দায়িত্বে দিয়ে যায়। সেদিন থেকেই বাম্বি এবং রাকেশ পরস্পরকে ভালোবেসে ফেলেছে। ফ্ল্যাট বাড়িতে আরও অনেকে ছিল যারা বাম্বিকে রাখতে রাজি হতো, কিন্তু ললিতা উপলব্ধি করেছিল তার ছেলের একজন পুরুষের সান্নিধ্য দরকার। এর পরবর্তী সপ্তাহ, মাস, বছরগুলো নীরব ভালোবাসার স্বপ্ন ঘেরা ইতিহাস। রাকেশের দৌলতে চিড়িয়াখানা, বিড়লা মন্দির, শহীদ মিনার, হায়াত বক্স গার্ডেন সব বাম্বির দেখা হয়ে গেছে। কোনো কোনো অভিযানে ললিতাও ওদের সঙ্গী হয়েছে। আকস্মিক একটা ঘটনা মাস ৬ আগে রাকেশের মনে নিজের আয়েশি জায়গা করে নিয়েছে। সে দিনটাও ছিল শনিবার। দশেরার আগেই উৎসবের কেনাকাটা সেরে বাম্বিকে নিতে এসেছিল ললিতা। বিভিন্ন বাক্সে তার ২ হাত জোড়া, রক্তিম ফর্সা মুখে সূর্যের প্রখরতার স্বাক্ষর, সাদা সিফনের শাড়িতে গহন প্রশান্তি, কপালে এলিয়ে পড়া একগুচ্ছ কালো চুলের কোমল আকর্ষণ। সেই মুহূর্তেই সর্বনাশ হলো রাকেশের। সে ভালোবেসে ফেলল ললিতাকে। নিরুচ্চার ভালোবাসার সবরী প্রতীক্ষাকে মনে মনে মেনে নিল রাকেশ শেষাদ্রি, এবং তারপর থেকেই বাম্বিকে যেন আরো বেশি করে সে ভালোবাসতে শুরু করেছে। বাম্বি যে তার কত বড় দায়িত্ব সেটা এই মুহূর্তে উপলব্ধি করল রাকেশ। পিস্তলের নলটা ওর ছোট্ট মাথা স্পর্শ করা মাত্রই রাকেশের হৃৎপিণ্ডের টালমাটাল দৌড় শুরু হয়ে গেছে। ৩০ বছরের ব্যক্তিগত জীবনে শুধুমাত্র নিজের কাছে ছাড়া আর কারো কাছে রাকেশ শেষাদ্রিকে দায়িত্ববোধের জন্য জবাবদিহি করতে হয়নি। কিন্তু এখন বন্দুকধারীর শেষ শব্দগুলো তার প্রতিধ্বনি তুলতেই সে বুঝল বর্তমান পরিস্থিতির জন্য সে নিজেই দায়ী। বাম্বির বাবা বেঁচে থাকলে এক্ষেত্রে কি করতেন? স্বাভাবিক বিবেচনা অনুযায়ী রাস্তার ঘটনা দেখা মাত্রই তিনি ঘরের দরজা বন্ধ করে দিতেন, অথবা রিভলভার হাতে লোকটার মুখোমুখি দাঁড়িয়ে ঘটনার চূড়ান্ত নিষ্পত্তি করতেন। সেই স্বাভাবিক বিবেচনা রাকেশ দেখাতে পারেনি, এবং কোনো রিভলভারও নেই, কোনোদিন ছিলও না। রিভলভার সম্পর্কে সে একেবারেই অনভিজ্ঞ। দরজা ধাক্কা দেওয়ার প্রচণ্ড শব্দে রাকেশ চমকে উঠল। দরজা খুলুন, পুলিশ! রাকেশ হতবুদ্ধি চোখে লোকটার দিকে তাকিয়ে রইল। সে কি করে দেখার জন্য অপেক্ষা করতে লাগলো। রাকেশ জানে সমস্ত প্রচেষ্টা ব্যর্থ না হলে লোকটা চরম পন্থা নেবে না। লোকটার চোখে বিন্দু মাত্র ত্রাসের ছায়া নেই, অন্তত এখনো। দরজায় আবার ধাক্কা পড়ল। ভেতরে কে আছেন? দরজা খুলুন! কিছুক্ষণ নীরবতা, তারপর প্রচণ্ড আঘাত। শৌখিন দরজা থরথর করে কেঁপে উঠল। ওরা দরজা ভাঙতে চেষ্টা করছে। চটপট কেশে গলা পরিষ্কার করল রাকেশ, চেঁচিয়ে বলল, আপনারা আপনারা ভেতরে আসবেন না। তাড়াতাড়ি খুলুন মশাই, আমাদের হাতে সময় নেই। আপনারা আপনারা ভিতরে আসতে পারবেন না। লোকটা এখানেই রয়েছে যাকে আপনারা খুঁজছেন। ওর হাতে একটা রিভলভার আছে।
আর একটা বাচ্চা ছেলে রয়েছে আমার সঙ্গে এই ঘরে। রাকেশের গলা কেমন শুকিয়ে এলো। বাইরে থেকে কিছু গুঞ্জন শোনা গেল। অবশেষে সবার গলা ছাপিয়ে ভেসে এলো এক নারী কণ্ঠ। রাকেশজি, বাম্বির কিছু হয়নি তো? ললিতাচারী। রাকেশ যেন স্পষ্ট দেখতে পেল ললিতার নরম মুখ, দেখতে পেল ওর গভীর দুচোখ জোড়া আতঙ্কের বিদ্যুৎ। ললিতা, বাম্বি একদম ঠিক আছে ললিতা, তুমি চিন্তা করো না। আমাকে ভেতরে আসতে দিন, আমি ওর কাছে থাকবো প্লিজ। ওহ ভগবান, আমার ছেলের যেন কিছু না হয়। ললিতার স্বরে কান্না ক্রমশ জায়গা করে নিচ্ছে। বন্দুক হাতে লোকটাকে উপেক্ষা করেই রাকেশ বলে উঠল, কোনো ভয় নেই ললিতা, বাম্বির কিচ্ছু হবে না, আমি আছি তো। শব্দগুলো উচ্চারণ করার পূর্ব মুহূর্তেও সে জানত তার বক্তব্য কিরকম হাস্যকর। বন্দুকধারীর চোখে বিদ্রুপের চকিত ঝিলিকও তার নজরে পড়ল। বাইরের বারান্দায় লোকজনের পায়ের শব্দ শোনা যাচ্ছে। অ্যাম্বুলেন্সের সাইরেন এবং জনতার চিৎকার ছাপিয়ে ঘরের ভেতর রাকেশের স্পষ্ট কানে আসছে টিভির কথাবার্তা। সঙ্গে নিজের হৃৎপিণ্ডের হাতুড়ি পেটা ঢিপ ঢিপ শব্দ। সেসব ঠিক আছে, এবার তুমি বলো তুমি ঠিক কি চাও। একজন পুলিশ চেঁচিয়ে প্রশ্ন করল। উত্তরে খেঁকিয়ে উঠল লোকটা, চাই আবার কি পালাতে চাই। আমার সঙ্গে কোনো রকম চালবাজি করতে গেলে এই লোকটা আর এই বাচ্চাটাকে একেবারে খতম করে দেব। আমাকে একটা গুলি করা পিস্তল দাও আর একটা গাড়ির ব্যবস্থা করো, জলদি জলদি। গাড়িটা বাড়ির দরজায় দাঁড় করিয়ে রাস্তা পরিষ্কার করতে বলো। আমি এ বাচ্চাটা আর এই লোকটা একসঙ্গে গাড়িতে উঠব। পরিণতিটা এতক্ষণে স্পষ্ট হলো রাকেশের কাছে। এই রকম বিপজ্জনক পরিকল্পনা ব্যর্থ হতে বাধ্য। পুলিশ এই খুনিকে কখনো ছেড়ে দেবে না, দিতে পারেও না। ললিতা ওর স্বামীকে হারিয়েছে। রাকেশ ওর কাছে প্রতিজ্ঞা করেছে ওর ছেলের কোনো ক্ষতি হবে না। রাকেশ যে ওকে কথা দিয়েছে। বাইরে থেকে সেই পরিচিত স্বর আবার শোনা গেল, তোমার শর্তে রাজি হওয়ার ক্ষমতা আমার নেই। পুলিশ কমিশনারের অনুমতি না নিয়ে কিছু করা সম্ভব নয়, তাতে সময় লাগবে। আরে রাখ তোর সময়, তোকে 5 মিনিট সময় দিলাম। 5 মিনিটের মধ্যে আমরা রওনা হচ্ছি। তা সে উপর দিকেই হোক আর নিচের দিকেই হোক। রাকেশ লক্ষ্য করল সে শূন্য দৃষ্টিতে টেলিভিশন পর্দার দিকে তাকিয়ে আছে। লোকটার হাতে বন্দুক যদি নাও থাকতো, রাকেশ তার সঙ্গে শক্তিতে পেরে উঠত না, কারণ সে রাকেশের তুলনায় অনেক বেশি লম্বা চওড়া। সুতরাং তার ললিতাকে দেওয়া কথা নিছক কথা ছাড়া কিছু নয়। 1 মিনিট গড়িয়ে গেল, 2 মিনিট। ছোট্ট পর্দায় অজেয় নায়ক মুহুর্মুহু রিভলভার ছুঁড়ে চলেছে। দুর্বৃত্তদের দলের একজন বুকে গুলি খেয়ে বারান্দা থেকে ছিটকে পড়ল নিচে। বুক খামচে ধরা আঙুলের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। বন্দুকের অবিরাম শব্দ টেলিভিশনের পর্দায় ফেটে পড়তে লাগল। বুদ্ধিটা রাকেশের মাথায় তখনই ঝলসে উঠল, যেন মুখোমুখি সংঘর্ষের একটা প্রচণ্ড ধাক্কা তাকে ঠিক পথে নিয়ে এলো। রাকেশের মনোযোগ আকৃষ্ট হলো অদূরে চেয়ারে টানটান হয়ে বসে থাকা উৎকণ্ঠিত আগন্তুকের দিকে। বাম্বি চুপচাপ তার কোলে বসে হয়তো ভাবছে এটা একরকম খেলা, এবং সেই কারণেই এতটা নিশ্চিন্ত রয়েছে। প্রচণ্ড ঝুঁকি থাকলেও কাজটা অসম্ভব নয়, ভাবল রাকেশ। একেবারে অসম্ভব নয়। সে মনে মনে হিসেব করতে শুরু করলো, বিলানি টেক্সটাইলসে একটা, পুলিশ অফিসারকে লক্ষ্য করে 3টে, আর সবশেষে রাস্তার এপারে এসে 2টো। সিঁড়ি দিয়ে বেয়ে ওঠার ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটেছে যে তখন কোনো সময় পাওয়া সম্ভব হয়নি। আর ফ্ল্যাটে ঢোকার পর লোকটা একবারও রাকেশের নজরের আড়ালে যায়নি।
কিন্তু রাকেশের ভুল হলে চলবে না। সে আবার হিসেব করল। না, ভুল তার হয়নি। জিভ দিয়ে শুকনো ঠোঁট জোড়া চেটে নিয়ে সে গভীর শ্বাস নিল। 3 মিনিট সময় হয়ে গেল। লোকটা বাইরের পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে চেঁচিয়ে উঠল, এই অফিসার, আর 2 মিনিট বাকি কিন্তু। রাকেশ তার দিকে 1 পা এগিয়ে এলো। আপনার ভুল হচ্ছে। তার গলার স্বর কি অদ্ভুত শান্ত, মসৃণ। সময় শেষ হয়ে এসেছে। লোকটার চোখের পাতা নড়ে উঠল। তার মানে? রাকেশ আরো 1 পা এগিয়ে গেল। সময় শেষ হয়ে গেছে। এবার আমার একদিন কি তোমার একদিন। সাবধান মশাই, নিজে থেকে কিছু করতে যাবেন না। এই 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 এই, আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? অচঞ্চল হাতে বন্দুকের নলটা বাম্বির মাথা থেকে সরিয়ে রাকেশের মুখোমুখি ধরল লোকটা। তীক্ষ্ণ কণ্ঠে খেঁকিয়ে উঠল, যান, শিগগির ফিরে যান নিজের জায়গায়। রাকেশ কোনো উত্তর দিল না। সে আরো 1 পা এগিয়ে গেল। রিভলভারটা ক্রমশ তার দিকে এগিয়ে আসতে লাগলো। হাঁটু দুটো যেন হঠাৎই রবারের তৈরি বলে মনে হলো। যদি আমার ভুল হয়ে থাকে, যদি... রাকেশ মাথা নাড়ল। এখন আর ফিরে যাওয়ার সময় নেই। এর শেষ তাকে করতেই হবে। এই শালা, এই তোকে শেষবারের মতো বলছি, কিন্তু এখনো নিজের জায়গায় ফিরে যা। লোকটার চোখে একটা নতুন ছায়া সেই মুহূর্তে রাকেশের নজরে পড়ল। ছায়াটা সে সহজে চিনতে পারল, কারণ এতক্ষণ এই ছায়া চোখে নিয়েই দাঁড়িয়েছিল অন্ধ আতঙ্কের ছায়া। একরাশ নিরাকার তেজ যেন তার শরীরে ঢেউ ঢুকিয়ে দিল। হাঁটুজোড়া ফিরে এলো আগের সুস্থ অবস্থায়। এই মুহূর্তে রাকেশ শেষাদ্রি যেন অপরাজেয় হয়ে উঠেছে। সে জানে ভুল তার হয়নি। এইবার বলে প্রাচীন যোদ্ধাদের মতো এক বিকৃত চিৎকার করে সে বন্দুকধারীকে লক্ষ্য করে ছুটে চলল। 12 ফুট দূরত্বের ফুট 5 অতিক্রম করেই এক প্রচণ্ড লাফ দিল রাকেশ। এখন আর তার ভুল হলে চলবে না, এবং ভুল যে তার হয়নি লোকটার তরাসিত দৃষ্টিতেই সে কথা স্পষ্ট। একটা বিকট শব্দ, মালগাড়ির সঙ্গে তীব্র সংঘর্ষের অনুভূতি, এক মুহূর্তের বুক ভরা জ্বলন্ত যন্ত্রণা, এবং অবশেষে অন্ধকার। এই তো এতক্ষণে ভদ্রলোকের জ্ঞান ফিরে এসেছে ইন্সপেক্টর। কেউ একজন বলল। রাকেশ শেষাদ্রি চোখ খুলল। তার মনে হলো সে যেন ভুলে যাওয়া সুদীর্ঘ ক্লান্তিকর এক ভ্রমণ শেষে ফিরে এসেছে। তারপর তার মনে পড়ল বাম্বির কথা। বাম্বি, বাম্বি কোথায়? 3টে মুখ ভেসে বেড়াচ্ছে রাকেশের চোখের সামনে, শূন্যে। সাদা পোশাক পরা একজন বয়স্ক লোক, পাশে সাদা পোশাক পরা একটি মেয়ে, ললিতা নয়। তৃতীয় ব্যক্তির মুখে অভিজ্ঞতা এবং প্রতিজ্ঞার ছাপ স্পষ্ট, কিন্তু চোখে মুখে পোশাকে কেমন একটা ক্লান্তির ছায়া। আমি ইন্সপেক্টর চিরিমার। আপনি যখন লোকটার ওপরে ঝাঁপিয়ে পড়েন তখন বাইরের বারান্দায় আমিও ছিলাম। আপনি বড় বোকার মতো কাজ করেছেন মিস্টার শেষাদ্রি, তবে আপনার সাহসের প্রশংসা করতেই হবে। সেই সঙ্গে ভাগ্যেরও প্রশংসা করুন। সাদা পোশাক পরা প্রৌঢ় হাসি মুখে মন্তব্য করলেন। সম্ভবত তিনিই ডাক্তার। ডান দিকে আর ইঞ্চিখানে গেলেই আমরা এতক্ষণে আপনার শ্রাদ্ধ শান্তির তারিখ নিয়ে আলোচনা করতাম। লোকটা এত অবাক হয়ে গিয়েছিল যে গুলিটা সোজা করতে পারেনি। কিন্তু ইন্সপেক্টর, আমি কিন্তু খুব ভালো করে গুনে দেখেছি, এক এক করে হিসেবও করেছি। তাহলে হয়তো আমার হিসেবে একটু ভুল হয়ে থাকবে। কিসের হিসেব? কেন
গুলির আমি আমি গুনে গুনে দেখেছি ইন্সপেক্টর, লোকটা 6বার গুলি করেছে। জানি না তাহলে আমাকে ফাঁকি দিয়ে সে কখন আবার গুলি ভরল। দাঁড়ান দাঁড়ান 1 মিনিট। তাহলে লোকটার বন্দুক খালি ভেবেই আপনি তার উপরে ঝাঁপিয়ে পড়েছিলেন? রাকেশ সম্মতি জানিয়ে মাথা নাড়ল। যন্ত্রণার ছুরির তীক্ষ্ণতা বাহু এবং কাঁধে অনুভব করল সে। হ্যাঁ, আমি ভেবেছিলাম ওর ওই 6বার গুলি করা হয়ে গেছে, সেই জন্যই আর কি। হায় কপাল, হিন্দি ছবি দেখে দেখে আপনার মাথাটা গেছে। না, গুনতে আপনার ভুল হয়নি। মুশকিলটা হলো আমাদের শ্রীমানের হাতে 6 ঘোড়া রিভলভার ছিল না, ছিল একটা অটোমেটিক। এর এক একটা ক্লিপে 7টা করে গুলি থাকে। ওই শেষ গুলিটাই আরেকটু হলে আপনাকে শেষ করে দিয়েছিল। গুলির শব্দ পেয়েই আমরা দরজা ভেঙে ফেলি। আমরা ভেবেছিলাম লোকটা হয়তো বাচ্চাটাকে গুলি করেছে। 7টা গুলি? কিন্তু তবুও যদি সে নিশ্চিত জানতো পিস্তলে আরও একটা গুলি রয়েছে, তাহলেও ওই একই পথ তাকে বেছে নিতে হতো। কারণ বাম্বির দায়িত্ব পুরোপুরি রাকেশের। ইন্সপেক্টর চিরিমার বলে চলল, ডাক্তার বলেছেন এখন খবরের কাগজের লোকেদের সঙ্গে দেখা করাটা আপনার শরীরের পক্ষে ঠিক হবে না। তবে 2-1 জন পরিচিতের সঙ্গে কথা বললে আপনার হয়তো ভালোই লাগবে। একজন মহিলা আর একটা বাচ্চা ছেলে আপনার সঙ্গে দেখা করার জন্য অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে। ললিতা, ভাবল রাকেশ। ইন্সপেক্টরের দিকে চেয়ে সে হাসল, বলল, অফিসার, ওই গুলির ব্যাপারটা ভদ্রমহিলাকে এখনই বলবেন না, কেমন? চোখ টিপে নিষ্ক্রান্ত হলেন চিরিমার। এতক্ষণ শুনছিলেন অনিশ দেব রচিত রোমাঞ্চকর ছোট গল্প তৃতীয় রাকেশের শ্রুতি নাট্যরূপ। গল্প পাঠ ও বিভিন্ন চরিত্রে যথাক্রমে সুমন, তন্ময়, অভিজিৎ, তিতাস, রক্তিমা ও অভিজয়। আজকে সমগ্র পর্বের শব্দ সংগ্রাহক অঙ্কন। সর্বশেষে আমাদের গল্পালাপের পক্ষ থেকে ধন্যবাদ জানাই স্টুডিও ইকিউকে। আবার কোনো এক রবিবার কোনো এক নতুন গল্প নিয়ে হাজির করব গল্পালাপের এক নতুন পর্ব।